হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সমাস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। প্রথমে আমরা জেনে নেব কর্মধারয় কথাটির অর্থ কী। কর্মকে ধারণ করে যে। আমরা জেনে নেব কর্মধারয় সমাস কাকে বলে। যে সমাসে পূর্বপদ বিশেষণের সাথে পরপদ বিশেষ্য বা বিশেষ্যের সাথে বিশেষ্য বা বিশেষণের সাথে বিশেষণ পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি মধ্যে কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য সব থেকে বেশি থাকে? অবশ্যই পরপদের অর্থ প্রাধান্য বেশি থাকে। এবং সেই সাথে কি হয়, এই কর্মধারয় সমাসের পূর্বপদ এবং পরপদ হয় দুটি বিশেষ্য পদ হতে পারে, নয়তো দুটি বিশেষণ পদ হতে পারে, নয়তো একটি বিশেষ্য বা একটি বিশেষণ পদ হতে পারে। এই ধরনের পদের যখন সমাস হবে তখন সেই সমাসকে আমরা বলবো কর্মধারয় সমাস। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। প্রথমত, বিশেষণ যোগ বিশেষ্য পদের যে সমস্ত কর্মধারয় সমাস হয়ে থাকে। দেখো, শ্বেত পদ্ম, শ্বেত যে পদ্ম, মহারাজা, মহান যে রাজা, হেডমাস্টার, হেড যে মাস্টার, কালো পেঁচা, কালো যে পেঁচা। দেখো, প্রত্যেকটি সমাসের যে দুটি পদ আমরা পাচ্ছি, পূর্বপদ এবং উত্তরপদ, আমরা যদি প্রথমত দেখতে চাই শ্বেত পদ্ম, পদ্মটি বিশেষ্য পদ এবং শ্বেত হচ্ছে তার বর্ণ, অর্থাৎ শ্বেত পদটি অবশ্যই বিশেষণ পদ। আমরা যদি দেখি মহারাজা, তাহলে রাজা কেমন না মহান, মহানটা হচ্ছে বিশেষণ পদ। হেড মাস্টার, মাস্টার কেমন প্রকৃতির? হেড। কালো পেঁচা, পেঁচাটি কেমন রঙের? কালো রঙের। তাহলে এই ধরনের সমাসগুলোকে আমরা বলছি সাধারণ কর্মধারয় সমাস। এরপর আমরা দেখে নেব বিশেষ্য যোগ বিশেষ্য পদের সমাস। রাজর্ষি, এর ব্যাসবাক্য কী হবে? যিনি রাজা তিনি ঋষি। দেখো, রাজর্ষিকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা পেয়ে যাব রাজা যুক্ত ঋষি। এবার আমাকে এমন একটা বাক্য ভাবতে হবে মনের মধ্যে, যে বাক্যটি আমরা যখন প্রয়োগ করব, প্রয়োগ করার পর আমাদের ব্যাসবাক্য এবং আমাদের সমস্ত পদ দুটোরই অর্থ যেন এক হয়। তাহলে রাজর্ষিকে আমরা যদি বলি যিনি রাজা তিনি ঋষি, তাহলে কথাটি শুনতেও ভালো লাগছে এবং দুটো পদের অর্থই তাহলে কথাটি শুনতে ভালো লাগছে এবং সেই সাথে সমস্ত পদের যা অর্থ দাঁড়ায় ব্যাসবাক্যটিরও কিন্তু সেই একই অর্থ আসছে। আমরা যদি বলি দেবতা, এর সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? দেবযুক্ত পিতা। তাহলে দেবতাকে আমরা যদি ব্যাসবাক্য নির্ণয় করতে যাই তাহলে হবে যিনি দেব তিনি পিতা। আমরা যদি বলি মাস্টার মশাই, এর ব্যাসবাক্য কী হতে পারে? যিনি মাস্টার তিনি মশাই। তাহলে যদি আমরা বলি সম্রাট কবি, এই সম্রাট কবির ব্যাসবাক্য কী হবে? তোমরা নিজেরা একটু ভেবে দেখো। অবশ্যই তোমরা অনেকেই পারবে এটির উত্তর করতে। কী উত্তর হবে? যিনি সম্রাট তিনি কবি। দেখো, এই ক্ষেত্রে যদি আমরা আগের মতো ব্যাসবাক্যটি নির্ণয় করতে যেতাম যে মহারাজা, মহান যে রাজা, কালো পেঁচা ছিল, কালো যে পেঁচা, ঠিক একই রকমভাবে যদি আমরা করতে যেতাম রাজর্ষি, রাজা যে ঋষি, বা মাস্টার মশাই, মাস্টার যে মশাই, শুনতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এবং সমস্ত পদ আর ব্যাসবাক্যের অর্থটিও কিন্তু পরিষ্কার হবে না। এইভাবে যিনি তিনি দিয়েই যদি ব্যাসবাক্যটিকে আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে কিন্তু অর্থটি বেশ সহজ, সরল এবং স্পষ্ট হবে। এরপর আমরা দেখে নেব বিশেষণ যোগ বিশেষণ পদের উদাহরণ। সহজ সরল, এখানে কি আমরা বলবো সহজ যে সরল, বা যিনি সহজ তিনি সরল? এখানে তো কোনো ব্যক্তির নামেই আসছে না। দেখো, সহজ এটি কোন পদ? অবশ্যই বিশেষণ পদ। সরল কোন পদ? বিশেষণ পদ। তাহলে দুটিই যখন বিশেষণ পদ আসছে তখন আমরা কীভাবে এর ব্যাসবাক্য নির্ণয় করতে পারি? আমরা বলতে পারি যা সহজ তা সরল।
ধরো এই ধরনের আরও একটা উদাহরণ, আমরা কাঁচা মিঠা। কী লিখবো আমরা? যা কাঁচা তাই মিঠা। শুনতে কেমন যেন একটা লাগছে। তাই আমরা যদি এর ব্যাস বাক্যটা করি কাঁচা অথচ মিঠা, তাহলে কিন্তু ব্যাস বাক্য এবং সমস্ত পদের অর্থটিও দেখো একই আসছে। কাঁচা মিঠা বলতে কি, কাঁচা বটে কিন্তু খেতে বেশ মিষ্ট প্রকৃতির। আমরা যদি বলি শান্ত শিষ্ট, তাহলে কি লিখব? যা শান্ত তাই শিষ্ট, নাকি শান্ত অথচ শিষ্ট? কোনটা ঠিক হবে? অবশ্যই আমার মনে হয় শান্ত অথচ শিষ্ট, এটা বলাই ঠিক হবে। এতক্ষণ ধরে আমরা যে কর্মধারয় সমাসগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো ছিল সাধারণ কর্মধারয় সমাস। এবার আমরা কর্মধারয় সমাসের মূল যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলোর একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নিই কর্মধারয় সমাস কয় প্রকার এবং কি কি। দেখে নাও, কর্মধারয় সমাস 5 প্রকার: সাধারণ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এর মধ্যে আমাদের সাধারণ কর্মধারয় সমাস এর আলোচনা আমরা মোটামুটি করে নিলাম। এরপর আমরা আলোচনা করব উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস এবং মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এই 4টি সমাসের আলোচনা করার জন্য আমাদের কিছু সংজ্ঞা জেনে নিতে হবে। সেই সংজ্ঞাগুলো কি কি দেখিনি একটু। উপমেয় কাকে বলে, উপমান কাকে বলে, সাধারণ ধর্ম কাকে বলে, সাদৃশ্যবাচক শব্দ কোনগুলো? কেন এগুলো আমাদের জানতে হবে? কারণ এগুলো না জানলে আমরা উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয় সমাস নির্ণয় করতে পারবো না। তো চলো আমরা জেনে নিই চটপট করে। প্রথমেই আমরা জেনে নেব উপমেয় কাকে বলে। যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে। উপমান কাকে বলে? যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে। সাধারণ ধর্ম কাকে বলে? উপমেয় ও উপমানের গুণগত মিলনকে সাধারণ ধর্ম বলে। অর্থাৎ উপমেয় এবং উপমান এই দুটো পদেরই সমান ধর্ম যেটি, সেটিকে বলা হয় সাধারণ ধর্ম। এবং সাদৃশ্যবাচক শব্দ, মত, ন্যায়, সদৃশ, এই ধরনের শব্দগুলোকে বলা হয় সাদৃশ্যবাচক শব্দ। একটা উদাহরণ আমরা দেখিনি। জবা ফুলটির রং রক্তের মতো লাল। এই বাক্যটিতে আগে পড়ে বোঝার চেষ্টা করো যে বাক্যটিতে কাকে তুলনা করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছি আমরা জবা ফুলটির রং রক্তের মতো লাল বলা হচ্ছে। অর্থাৎ এখানে তুলনা করা হচ্ছে জবা ফুলটিকে। কার সাথে তুলনা করা হচ্ছে? রক্তের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয়। তাহলে এক্ষেত্রে জবা ফুলটি হচ্ছে উপমেয়, রক্তটি হচ্ছে উপমান, কারণ যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। এবার দেখো তো, জবা ফুলটির রং কেমন হয়? লাল। আর রক্তের রং কেমন হয়? লাল। তাহলে জবা ফুলের রঙও লাল, রক্তের রংটিও লাল। তাহলে লালটিকে কি বলবো আমরা? অবশ্যই সাধারণ ধর্ম। কেন সাধারণ ধর্ম বলবো? কারণ আমরা জেনে গেলাম যে উপমেয় ও উপমানের ধর্মটিকে বলা হয় সাধারণ ধর্ম। তাহলে এখানে মতটি কি বটে? মতটি হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এই 4টা জিনিসকে আমাদের মাথায় রাখতেই হবে, না হয় আমরা সমাসের ক্ষেত্রে কিন্তু পদে পদে হোঁচট খেতে পারি। তো চলো এই 4টি বিষয়কে আমরা মাথায় নিয়ে পরবর্তী সমাসগুলোকে আলোচনা করি। আমাদের পরবর্তী সমাস উপমান কর্মধারয় সমাস। প্রথমে আমরা জেনে নেব উপমান কর্মধারয় সমাস কাকে বলে। যে কর্মধারয় সমাসের পূর্বপদটি উপমানবাচক হয় এবং এই উপমানবাচক পূর্বপদটির সঙ্গে সাধারণ ধর্মবাচক পদটির যে সমাস হয়
সেই সমাসটিকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ মাথায় রাখতে হবে, উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমান থাকবে, সাধারণ ধর্ম থাকবে এবং সাদৃশ্যবাচক শব্দ থাকবে। তাহলে কে থাকছে না? অবশ্যই উপমেয় থাকছে না। উপমেয় কোনটি? যাকে তুলনা করা হয় সে থাকছে না। কয়েকটি উদাহরণ আমরা দেখিনি। দেখো, শশব ব্যস্ত, শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ। তাহলে আমরা কি বলবো? এর ব্যাসবাক্য কি হতে পারে? শশের মতো ব্যস্ত। অর্থাৎ আমরা কোনো ব্যক্তিকে হয়তো তুলনা করে বোঝাতে চাইছি যে ব্যক্তিটি শশব ব্যস্ত, অর্থাৎ খরগোশের মতো সে সর্বদাই যেন ব্যস্ত রয়েছে। সে ব্যক্তিটির নাম কিন্তু নেই। যাকে তুলনা করা হয়েছে খরগোশের সাথে সে ব্যক্তিটি কিন্তু এখানে অনুপস্থিত, অর্থাৎ উপমেয় এখানে নেই। তাহলে উপমান খরগোশ, সাধারণ ধর্ম, ব্যস্ত এবং সাদৃশ্যবাচক শব্দ মতো। আমরা যদি বলি কাজল কালো, তাহলে এর ব্যাসবাক্য কী হবে? কাজলের মতো কালো। আমি যদি বলতাম উত্তর দিকের মেঘ কাজলের মতো কালো, তাহলে কাকে তুলনা করছি? উত্তর দিকের মেঘটিকে। কার সাথে তুলনা করছি? কাজলের সাথে। এবার কি না, উত্তর দিকের মেঘটিও কালো আর কাজলের রঙটিও কালো। তাহলে এক্ষেত্রে কি এটি উপমান কর্মধারয় সমাস হতো না, কারণ এখানে উপমেয় উপস্থিত। তাহলে উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা জানলাম সেখানে উপমেয় কিন্তু থাকবে না। আমরা যদি বলি বরফ সাদা, তাহলে কি হবে? বরফের মতো সাদা। অর্থাৎ কে বরফের মতো সাদা? সে অনুপস্থিত, উপমেয় অনুপস্থিত। উপমান রয়েছে, সাধারণ ধর্মবাচক শব্দটি রয়েছে এবং সাদৃশ্যবাচক শব্দ রয়েছে। এর পরবর্তী আমরা আলোচনায় চলে যাব উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসে কী হবে? এখানে উপমান কর্মধারয় সমাসের ঠিক বিপরীত কিছুটা। অর্থাৎ যে কর্মধারয় সমাসের পূর্বপদটি উপমেয় হয় এবং এই উপমেয় শব্দটির সঙ্গে সাদৃশ্যবাচক শব্দ যোগে উপমানের সমাস হয়, অর্থাৎ যেখানে সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না, সেই সমাসটিকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। তাহলে কি বুঝতে পারলাম? উপমিত কর্মধারয় সমাসে কে থাকছে? উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হয়, উপমান অর্থাৎ যার সাথে তুলনা করা হয়। এরা দুজনেই থাকবে। কে থাকবে না? এদের যে সাধারণ ধর্মটা, সেই সাধারণ ধর্মটি অনুপস্থিত থেকে যাবে। উদাহরণ দেখি আমরা। বলা হচ্ছে মুখচন্দ্র, অর্থাৎ মুখটিকে কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে। তাহলে কি হবে? মুখ চন্দ্রের মতো, অর্থাৎ মুখটি চাঁদের মতো। তাহলে কোনটি উপমেয়? অবশ্যই মুখ। কোনটি উপমান? অবশ্যই চন্দ্র। যাকে তুলনা করা হয় সে উপমেয়, যার সাথে তুলনা করা হয় সে হয় উপমান। আখিপদ্ম কি হবে? আখিপদ্মের মতো। লোচন পলাশ, লোচন পলাশের মতো। আম সন্দেশ, আমের মতো সন্দেশ। সাধারণ ধর্ম যদি থাকতো তাহলে কিন্তু উপমিত কর্মধারয় সমাস হতো না। এর পরবর্তী আমরা জেনে নেব রূপক কর্মধারয় সমাস নিয়ে। রূপক কর্মধারয় সমাসে কি হয় না, যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় ও পরপদ উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। অর্থাৎ উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাসের সংজ্ঞাটা প্রায় একই রকম। উপমিত কর্মধারয় সমাসেও উপমেয় এবং উপমানের মধ্যে সমাস দেখানো হয়। রূপক কর্মধারয় সমাসের মধ্যেও উপমেয় এবং উপমানের মধ্যে সমাসটি দেখানো হয়। কিন্তু কি বলা হচ্ছে? রূপকের মধ্যে অভেদ কল্পনা করা হবে, অর্থাৎ দুটি যেন এক বলে মনে হবে। যেমন মন মাঝি। রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি হয়? উপমেয় এবং উপমানের মাঝখানে রূপ শব্দটিকে বসিয়ে দিলেই হয়ে যায়, অর্থাৎ মন রূপ মাঝি। এখন প্রশ্ন হচ্ছে যে মন রূপ মাঝি না বলে আমি যদি বলতাম মন মাঝির মতো, মনটা মাঝির মতো, মনকে তুলনা করছি মাঝির সাথে, তাহলে মন রূপ মাঝি বলাটাই সঙ্গতপূর্ণ।
এটিকে বলতে হবে রূপক কর্মধারয় সমাসী। কিভাবে বুঝে নেব যে কোনটি রূপক কর্মধারয় সমাস এবং কোনটি উপমিত কর্মধারয় সমাস? আমি কোনো নিয়মে যাচ্ছি না, আমি নিয়মের বাইরে গিয়ে তোমাদের সুবিধার্থে একটা টোটকা বলতে পারো ব্যবহার করতে চাইছি। দেখো, এই টোটকাটাও আবার সব ক্ষেত্রে যে কাজে লাগবে তেমনটাও নয়, কিন্তু এই নিয়ে আবার বিতর্কের মধ্যে জড়িয়ে যাও না যে দাদা তুমি তো বললে যে এইভাবে এটাকে আমরা নির্ণয় করতে, কিন্তু সব জায়গায় এটা হবে এমন কিন্তু বিষয় নয়। তবে হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে তোমরা এই টোটকাটাকে কাজে লাগিয়ে কিছুটা উপকার পেতে পারো। কী টোটকা বলছি? দেখো, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ আমরা বলছি মুখ চন্দ্র। আচ্ছা, মুখটাকে দেখা যায়? অবশ্যই। চন্দ্রটিকে দেখা যায়? এটাও অবশ্যই। আঁখি পদ্ম, আঁখিকে দেখা যায়? চোখকে দেখা যায় তো, আর পদ্ম ফুলকে দেখা যায়। তাহলে দেখো, দুটোকেই দেখা যায়, উপমেয় এবং উপমান দুটোকেই দেখা যাচ্ছে। কিন্তু রূপকের ক্ষেত্রে দেখো উদাহরণগুলো, মন মাঝি, মনকে দেখা যায়? মাঝিকে দেখতে পাই। আমরা যদি বলি শোকানল, শোক রূপ অনল, শোক দেখা যায়? অনল দেখা যায়। তাহলে কি টোটকা বলছি? দেখো, বুঝে গেছো নিশ্চয় অনেকেই যে উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা কি করব? উপমেয় এবং উপমান দুটোই আমাদের কাছে দৃষ্টিগ্রাহ্য হবে, আর রূপকের মধ্যে একটা দৃষ্টিগ্রাহ্য আরেকটি ভাবগ্রাহ্য, অর্থাৎ ভাবনাটাই প্রধান, সেখানে দৃষ্টিটা প্রধান নয়। এইভাবে কিন্তু তোমরা অনেকগুলো উদাহরণ তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে যে উপমিত কর্মধারে করব নাকি রূপক কর্মধারয় সমাস করব। এরপর আমরা চলে যাব কর্মধারয় সমাসের শেষ বিভাগ, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নামটা শুনে অনেকেই বুঝে গেছো যে এই কর্মধারয় সমাসের কাজটা কীরকম হবে। মধ্য মানে মাঝের পদ লোপী, মাঝের পদটা লোপ পাবে, কর্মধারয় সমাস বলছে। তাহলে যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের অন্তর্গত মাঝের পদটি লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন সিংহাসন, কী হবে? সিংহ চিহ্নিত, আসন। দেখো, এই ব্যাসবাক্যের মধ্যে যদি আমরা চিহ্নিত শব্দটাকে তুলে দিই তাহলে পূর্বপদ সিংহ এবং পরপদ আসন এই দুটোকে যোগ করে দিলে আমরা কিন্তু সমস্ত পদটা পেয়ে যাই। তাই এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। আবার আমরা বলতে পারি সিঁদুর কৌটা। আমরা ব্যাসবাক্য কী করব? সিঁদুর রাখবার কৌটা, রাখবার পদটিকে তুলে দাও, তাহলে পূর্বপদ সিঁদুর, পরপদ কৌটা, দুটোকে যোগ করে দাও, দেখো সিঁদুর কৌটা পদটি চলে আসছে। যদি বলি জীবন বীমা, তাহলে কী হবে? জীবন আশঙ্কায় বীমা, আশঙ্কা শব্দটা তুলে দাও, জীবন পূর্বপদ, পরপদ বীমা, এই দুটোকে যোগ করে দাও, তাহলে হয়ে গেল জীবন বীমা। এই হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। আশা করি কর্মধারয় সমাসের বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে যে জলঘোলা বিষয়গুলো ছিল সেগুলো অনেকটাই পরিষ্কার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সেই সাথে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে আবার নতুন পর্ব নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, ভালো থাকো।